এক্সাম্পল, একটা উদাহরণ আপনাদেরকে বলেছিলাম। হিপোক্রেটস মানুষরা ইন জেনারেল কিরকম আচরণ করে সেটা বোঝানোর জন্যই আমি মূলত আপনাদেরকে সেটা বলেছিলাম। আমার মনে হয় আপনারা অনেকে বুঝে গেছেন হিপোক্রেসির বিষয়টা, কিন্তু ওইটুকুই সব না। হিপোক্রেটস তো আসলে কি একটা জটিল জিনিস। হ্যাঁ, ওরা নিজেরাও যেরকম জটিল করে রাখে, ওদেরকে ধরাটাও কিন্তু ওরকম জটিল। আর গতকালকে আমরা এটুকু দেখেছিলাম যে একজন ফসফরাসের পেশেন্ট তার প্যারেন্টস বা তার লাভ পার্সন, তার বিলাভ পার্সনের প্রতি কতটা ইনডিফারেন্স থাকে সেটাও আমরা কিন্তু দেখেছিলাম। বউকে গুরুত্ব দেয় না, বিয়ে করেছে, বিয়ে করার পরে হাজবেন্ডের দায়িত্ব থাকে বউয়ের সব খরচ ভরণ পোষণ করা, অথচ সে মুখের উপরে বলে দিচ্ছে যে তুমি তোমারটা বুঝে নাও গা, তুমি তোমার মতন করে ব্যবস্থা করে নাও। হ্যাঁ, এরকম আমরা কিন্তু ফসফরাস পেশেন্টের মধ্যে পাই। আমি আজকে আরেকটা উদাহরণ দিই, এখান থেকে আপনারা দেখেন হিপোক্রেসিটা বুঝতে পারেন কিনা। এই টাইপের পেশেন্ট আপনি প্রায় পাবেন আপনার চেম্বারে। অনেক অনেক সময় আসে পেশেন্ট এসে বলে যে ডাক্তার সাহেব, আপনি আমাদের এই অত্র অঞ্চলের গর্ব, আপনার মতন একজন দক্ষ ডাক্তার এই এলাকাতে আর কেউ নাই। আপনার ওষুধ খেয়ে হাজার হাজার পেশেন্ট ঠিক হয়ে যায়, সবাই আপনার প্রশংসা করে, এই জন্যই তো আমি আপনার কাছে চিকিৎসা করতে আসছি। এমনিতে আমি আমার লাইফে অনেক খুশি, আই এম ভেরি হ্যাপি, আমার কোনো কিছুর প্রয়োজন নাই, আমার পারিবারিক ব্যবসা বাণিজ্য খুবই ভালো চলছে, সবকিছু তো ঠিকঠাক, সবকিছু ঠিকঠাক চলছে, আমার আর কি চাই। শুধুমাত্র এই ডায়াবেটিসের বিষয়টা নিয়ে আমি একটু পেরেশানিতে থাকি। আমার সুগার লেভেল যখন একটু চেঞ্জ হয়ে গেল, তখন আমার কোনো না কোনো কষ্ট হয়। কখনো মাথা ঘুরে, কখনো গা ঘেমে যায়, ঘামোয়া শুরু হয়, কখনো কখনো রাত্রের বেলায় এমন হয়, আম, আহ, এমন শুরু হয় যে মনে হয় যে আমার সুগার লেভেল একদম লো হয়ে গেছে। আরে আমি যদি আবার মরে, এভাবে সুগার লেভেল লো হয়ে যাওয়ার কারণে আমি আবার যদি মরে না যাই, সে সময় তো আমার যদি কিছু হয়ে যায়, আমি তো এই রাত্রেবেলায় আর ডাক্তার পাবো না। উপরন্তু আমি যখন কোনো মিষ্টি খেতে যাই, তখন আমার পরিবারের লোকজন তো আমার পিছনেই পড়ে যায়, এটা তুমি খেও না, ওইটা খেও না, এভাবে খাওয়া যাবে না। হ্যাঁ, একবার তোমার তারা বলে যে একবার তোমার সুগার লেভেল নর্মাল হয়ে যাক, তারপর তুমি মিষ্টি খেও। তো যতক্ষণ পর্যন্ত না আমি হার মেনে, তাদের কাছে হার মেনে বলবো আচ্ছা ঠিক আছে আমি আর মিষ্টি খাবো না, ততক্ষণ পর্যন্ত ওরা আমার কিছু ছাড়বে না, ততক্ষণ তারা আমার পিছনে লেগেই থাকবে, তারা বলতেই থাকবে। এখন আমি যখন আপনার মতন একজন কোয়ালিফাইড এবং স্পেশালিস্ট ডাক্তারের কাছে আসছি, তো তখন আমাকে এমন একটা ওষুধ দেন ডাক্তার সাহেব যাতে আমি পুরোপুরি ঠিক হয়ে যাই। আপনার ভালো করে শোনেন, এই লাইনগুলো কিন্তু রুগীরা আপনার চেম্বারে সবসময় এসে বলে, এই লাইনগুলাই বলে। কি বলে? এই পেশেন্ট কি বলছে, আপনার ওষুধ খেয়ে যদি একবার আমি অল্প কিছু পার্থক্য বুঝতে পারি, একটু উন্নতি বুঝতে পারি, রোগীরা এরকম করে বলে যে আপনার ওষুধ দেন, ওষুধ খেয়ে আমি যদি একটু উন্নতি বুঝতে পারি, তখন আপনি যত সময় নেবেন, আপনি যত সময়ের কথা বলবেন, আমি আপনাকে সময় দিব, আপনার কাছে আমি ট্রিটমেন্ট চালাই যাব, কিন্তু একটু আগে উন্নতিটা আমি যাতে বুঝতে পারি। খেয়াল করে দেখেন, রুগীরা কিন্তু, অনেক রুগী আপনার চেম্বারে সেরকম কথা বলে। এরপরে এই পেশেন্টের সাথে কথোপকথন শেষ, এবার সে চেম্বারের বাইরে যে এই পেশেন্ট অন্য রোগীদেরকে বলতেছে যে এই ডাক্তার কি হোমিও ডাক্তার, এই কি ডায়াবেটিসের চিকিৎসা করতে পারে? এই ব্যানারে দেখলাম যে ডায়াবেটিস সহ অন্যান্য রোগের কথা সাইনবোর্ডে লাগায় রেখেছে, এ কি চিকিৎসা করতে পারে নাকি এমনি এরকম সাইনবোর্ডে অসুখের নামগুলা দিয়ে সে টাকা পয়সা লুট করে নিচ্ছে? হ্যাঁ, তার এরকম কথা শুনে তার পেশেন্ট তাকে বলছে যে তুমি এগুলা কি বলছো, ডাক্তারের সামনে তুমি তো কত তার প্রশংসা করে গেলে, আর বাইরে এসে এখন তুমি তার সম্পর্কে এরকম খারাপ কথা বলতেছো। এরকম কথা শুনে পেশেন্ট বলছে, আমি কি ওনার সামনে ওনাকে কি সব সত্য কথা বলেছিলাম নাকি, আমি জাস্ট কিছু কথার কথা বলছিলাম। ঠিক আছে, আমি এই এই একটা
মানে পেশেন্টের চিত্র আমি আপনাদের সামনে ধরলাম হিপোক্রেসি বুঝাইতে যে। তো এইটাকে যদি আমরা এই কথোপকথনটাকে যদি আমরা একটু অ্যানালাইসিস করি তাহলে আমরা পাবো যে এই পেশেন্ট ডাক্তারের সামনে বলছে যে 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 কথাগুলো বলতেছে সেগুলো শুনতে ডাক্তারের অনেক ভালো লাগবে, যদিও এগুলো হচ্ছে মিথ্যা প্রশংসা, ফলস, পুরাটাই ফলস, মিথ্যা প্রশংসা। যদি পেশেন্ট বাইরে বসে থাকা আর যে রোগীরা ছিল তাদেরকে ডাক্তারের বিষয়ে জিজ্ঞাসা না করত এবং তাদের সামনে ডাক্তারের নিন্দা না করত, তাহলে বিষয়টা কি দাঁড়াতো? এনি আইডিয়া? ধরেন যে রোগী আমার সামনে বসে আমার বা আপনার সামনে বসে আপনার প্রচন্ড প্রশংসা করছে, প্রচন্ড প্রশংসা করে ওষুধ নিয়ে আপনার চেম্বার থেকে বাড়িয়ে সোজা চলে গেল, এটা একটা চিত্র। দ্বিতীয় চিত্র হচ্ছে রোগী আপনার সামনে অনেক প্রশংসা করছে, প্রশংসা করে ঠিক যখন চেম্বার থেকে বাড়িয়ে গেল তখন আর লোকজনের সাথে বা আর রোগীদের সাথে সে পুরা আপনার নিন্দা করছে, তাহলে ক্ষেত্র দুইটা হলো, তাই না? কি আমি বুঝাতে পারছি? জি স্যার। এই দুইটা ক্ষেত্রে আমরা কি ধরতে পারি? দুইটা তো দুই ধরনের জিনিস, দুই ধরনের কোনটা কি হবে? একটা তো হিপোক্রেসি, একটা হচ্ছে রেভারেন্স। রেফারেন্স? কোনটা রেফারেন্স? এই যে অনেক বেশি ইয়ে করা, ডাক্তারের প্রশংসা করা। অনেক বেশি ডাক্তার প্রশংসা করা। আচ্ছা, আর কেউ বলবেন? ফ্ল্যাটারিং তো হতে পারে। ফ্ল্যাটারিং হতে পারে। আচ্ছা, থ্যাংক ইউ। ফ্ল্যাটারিং হতে পারে, হ্যাঁ। এই প্রথমটা কিন্তু ফ্ল্যাটারিং। ধরেন যে রোগী আপনার অনেক প্রশংসা করলো, আরে ডাক্তার সাহেব আপনার মতন ডাক্তারই হয় না। এই সমাজে মানে এই সোসাইটিতে হোমিও ডাক্তাররা তো খালি উল্টাপাল্টা ওষুধ দেয়, স্টেরয়েড দেয়, হ্যান ত্যান দেয়, তাদের তো রুগী হয় কিন্তু রুগীগুলা কেউ ভালো থাকে না। আর আপনি এই ওষুধ দেন, আপনার ওষুধ খেয়ে হাজার হাজার রুগী ভালো হয়ে যাচ্ছে, আপনার মতন ডাক্তারই হয় না বললো, বলে একদম রুম থেকে বাড়ায় গেল। তাহলে এই যে রুব্রিক্সটা হবে, তাহলে এটাকে আমরা নিব হচ্ছে ফ্ল্যাটারিং। সে আপনাকে তৈলমর্দন করছে, ফ্ল্যাটার্ড করছে, ঠিক আছে? আর এই রুগী আপনার সামনে ভালো ভালো কথা বললো, অপোজিট ক্ষেত্রে আপনার চেম্বারে ওয়েটিং রুমে বসে থেকে অথবা দরজার বাইরে যে উল্টাপাল্টা কথা বললো, তখন সেটা হয়ে যাবে হিপোক্রেসি, ঠিক আছে? এটা হয়ে যাবে হিপোক্রেসি। তো হিপোক্রেসির আমরা যেহেতু হিপোক্রেসির সুন্দর একটা মানে আমরা বুঝেছি, সেটা হলো ভন্ডামি, তাই না? ভন্ডামি, এটা এক ধরনের ভন্ডামি। ডাক্তার স্পেশালিস্ট, সে কোয়ালিফাইড, আর বাইরে এসে আপনি তার সক্ষমতার উপরে সন্দেহ পোষণ করছেন, তাহলে নিশ্চিতভাবে বলা যায় এটা একটা ভন্ডামি বা হিপোক্রেসি। এবার ওই পেশেন্টটা কি হয়েছে, পেশেন্টটা কি বলতেছিল, সে কি বললো যে আমি সবকিছু ঠিকঠাক, তাই না, আমার লাইফে আমার অনেক খুশি, আমার এখন আর অন্য কোনো কিছুর প্রয়োজন নাই, আমার পারিবারিক ব্যবসা খুব ভালো চলছে, সবকিছু ঠিকঠাক আছে। তাহলে এটা কি হবে? ওয়েলথ অফ ওয়েলথ? ডিলুশন, ওয়েলথ। না, ওয়েলথ না, আমি সবকিছু নিয়ে সন্তুষ্ট। কন্টেন্ট। কন্টেন্ট, কন্টেন্ট। এটা হবে কন্টেন্ট। হ্যাঁ, এটা হবে কন্টেন্ট। আমি লাইফ নিয়ে পুরোপুরি সন্তুষ্ট, সে লাইফ নিয়ে পুরোপুরি সন্তুষ্ট, সে আর কিছু চায় না, তাহলে এটা হবে কন্টেন্ট। তাহলে আমরা যদি রুব্রিক্স নিই, তাহলে প্রথম যে রুব্রিক্সটা আমরা পেলাম সেটা হলো হিপোক্রেসি, তাই না? প্রথম যে রুব্রিক্সটা নিচ্ছি সেটা হচ্ছে হিপোক্রেসি। এই জয় হিপোক্রেসি আমরা নিলাম। তারপরে যে রুব্রিক্সটা নিলাম সেটা হলো কন্টেন্ট, CONTAIN, কন্টেন্ট, কন্টেন্ট মানে কি, CONTENT, কন্টেন্ট আমরা এই রেপার্টের মধ্যে নিয়ে নিলাম। এরপরে কি হলো, সুগার লেভেল ফ্ল্যাকচুয়েশনে পেশেন্টের কোনো না কোনো কষ্ট হয়, তাই না? এবং এর মোকাবেলায় তাকে করতে হচ্ছে, সে কন্টেন্ট ভাবটা তার এই সুগার
সে কি বলতেছিল যে আমার এই সুগার আপ ডাউনের জন্য আমার কোনো না কোনো ঝামেলা হচ্ছে, তার মানে সে একটা লোকসান বা ক্ষতি কন্টিনিউয়াসলি হতে থাকতেছে, তাই না? তাহলে এইরকম অবস্থাকে আমরা কি চিন্তা করতে পারি? কন্টেন্ট ভাবটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটা একটা অনগোয়িং প্রসেস, লাগাতার সে হ্যাঁ গেটিং থিন। ইনজুরি স্যার। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। ইনজুরি, সেটা হলো ইনজুরি। ইনজুরিতে আমরা কি বলেছিলাম? ইনজুরিতে বলেছিলাম একটা ছেদ পড়ে যায়, তাই না? একটা কন্টিনিউশন মধ্যে ইনজুরি। আমরা ইনজুরি কোনটাকে বলি? গালে আমি রেজার দিয়ে সেট করছি, এরকম টানতে গেলাম, একটা ছেদ পড়ে গেল, তাই না? একটা দাগ পড়ে গেল, ব্লেডের একটা খ্যাচ পড়ে গেল, তাই না? আমার এখানে ব্লিডিং শুরু হয়ে গেল, এটা হলো ইনজুরি। তাহলে তার কন্টেন্টটাও ইনজুর্ড হয়ে যাচ্ছে, তাই না? তাহলে আমরা কি নিব? এটা ডেলুশন ইনজুর্ড বিং ইনজুর্ড। আমরা রুব্রিক্সটা নিয়ে নিই, ডেলুশন ইনজুরি বিং ইনজুর্ড। ঠিক আছে, আমরা এটাকে নিয়ে নিলাম। এরপরে কি? তাহলে ইনজুরি আমরা তো বুঝতে পারলাম, তাই না? কেন ইনজুরি হলো? কারো কোনো কোশ্চেন আছে? আমার পুরনো যারা আছেন তাদের তো এটা কোশ্চেন থাকা উচিত না। একটা অনগোয়িং প্রসেস, সেটা না একটা ছেদ হচ্ছে, একটা লোকসান হচ্ছে, একটা ক্ষতি হচ্ছে। তারপরে এই পেশেন্টের মধ্যে কি হচ্ছে? রাত্রে বেলায় যদি হাইপো হয়ে যায়, তখন সে হেল্প পাবে না, এবং হেল্প না পেলে সে মরে যাবে, এরকম ভয় কিন্তু তার মধ্যে কাজ করে, তাই না? বললো না যে এই সময় আমি রাত্রেবেলা ওরকম হলে আমি তো ডাক্তার পাবো না, আমি তো মরে যাব, এরকম একটা ভয় কাজ করে। তাহলে আমরা কিন্তু খুব সহজে একটা রুব্রিক্সের কথা চিন্তা করতে পারি, সেটা হচ্ছে ফেয়ার ডেথ ডেথ অফ নাইট। ফেয়ার ডেথ অফ নাইট আমরা নিয়ে নিলাম, ঠিক আছে? এরপরে কি হলো? পেশেন্টের পরিবারের লোকজন কি করছে? তাকে মিষ্টি খাওয়া বাধা দিচ্ছে, যে না তুমি মিষ্টি খেতে পারবে না, সবসময় তার পিছনে লেগে থাকছে, তাই না? যে মিষ্টি খাওয়া যাবে না, যতক্ষণ পর্যন্ত সে না বলতেছে না আর খাবোই না, আমি চলে গেলাম, ততক্ষণ পর্যন্ত তার পিছনে লেগে থাকছে, মানে তাকে খাওয়া থেকে থামায় রাখতেছে, ঠিক আছে? সাথে সাথে এটাও বলে যে পেশেন্ট ঠিক হয়ে যাবে। তারা কি বলছিল? যে তোমার সুগার লেভেল ঠিক হয়ে যাবে, তখন তুমি মিষ্টি খেতে পারবা, তাই না? তো এই বিষয়টাকে যদি আমরা একটু সূক্ষ্মভাবে চিন্তা করি, পেশেন্টের রিলেটিভসরা, তার বউ, তার মা, তার ভাই বোন তার পিছনে লেগে পড়ছে যে না তুমি মিষ্টি খাবা না, মিষ্টি খাবা না। কতক্ষণ মিষ্টি খাবা না? যতক্ষণ না তোমার সুগার লেভেল কন্ট্রোলে আসতেছে, ঠিক আছে? এর আগ পর্যন্ত তুমি মিষ্টি খেতে পারবে না। মিষ্টি খাবার যখন খেতে যায়, তখন ওখানে দাঁড়ায় থাকতেছে, তাকে পাহারা দিচ্ছে, তাই না? তো এই সিচুয়েশনটা চিন্তা করেন, তাহলে এখান থেকে আমরা কি রুব্রিক্স চিন্তা করতে পারি? এনি আইডিয়া? সিজড অ্যাজ ইফ স্যার। না, না। পেশেন্টের ফ্যামিলি মেম্বাররা কেমন আচরণ করছে বলেন তো পেশেন্টের সাথে? পুলিশের মতো। পুলিশের মতো আচরণ করছে, ডেফিনেটলি, থ্যাংক ইউ। পুলিশের মতো আচরণ করছে। পুলিশ কি করে? পুলিশের কাজ কি? পুলিশের কাজ হচ্ছে ল অ্যান্ড অর্ডার মেনটেন করা, নিয়ম নীতিগুলো কঠোরভাবে পালন করানো। হ্যাঁ, কেন করে? নাগরিকদের যাতে ক্ষতি না হয়। তো এখানে পেশেন্টের অ্যাটেন্ডেন্স যারা, তার আত্মীয় স্বজন যারা, আইপিআর যারা, তারা কি করছে? পেশেন্টকে ক্ষতিকারক বা ক্ষতি হতে পারে এরকম ভুল কাজ, মানে মিষ্টি খাওয়া থেকে থামাচ্ছে, বিরত রাখতেছে। এই জন্য তারা তার সাথে থাকতেছে এবং বলে দিয়েছে যে যখন তোমার এই সুগার লেভেল ঠিক হয়ে যাবে, তখন তুমি 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 মিষ্টি খেতে পারবা, এর আগ পর্যন্ত খেতে পারবে না। তার মানে কি? পেশেন্টের আইপিআর যারা, তারা পুলিশের মতো আচরণ করতেছে। এটা তার কার কাছে মনে হচ্ছে? পেশেন্টের কাছে মনে হচ্ছে। তাহলে রুব্রিক্স কি হবে? সরি, রুব্রিক্স হবে ডেলুশন পারসুট, PURS pursued policeman by pursued by পুলিশ, ঠিক আছে? তাহলে দেখেন, পুলিশ মানে কিন্তু ওই রাস্তাঘাটে বা থানার পুলিশ না, ফ্যামিলি মেম্বারও পুলিশের মতন
অ্যাটিটিউড করতে পারে। ঠিক আছে, আমরা এই রুব্রিক্সটাও চিন্তা করতে পারি। এরপরে কি, এরপরে এই পেশেন্ট কি কি হচ্ছে, কেন আসছে, ডাক্তারের কাছে কেন আসছে, সে ডিজিজ স্টেট হতে আপনার কাছে এমন কোন ওষুধ আছে কিনা, আমাকে ভালো করে দেন, আমাকে এই জায়গায় নিয়ে যান, তাই না? ডিজিজ স্টেট থেকে হেলদি স্টেটে সে যেতে চাচ্ছে, মানে কি ক্যারিড হতে চাচ্ছে। তাহলে আমরা রুব্রিক্স কি চিন্তা করতে পারি, ক্যারিড ডিজায়ার টু বি ক্যারিড, ক্যারিড ডিজায়ার টু বি ক্যারিড। ঠিক আছে, আর কি হতে পারে, আর কি হতে পারে, পেশেন্ট কি বলেছিল, পেশেন্ট বলেছিল যদি অল্প হলেও আপনার ওষুধ খেয়ে আমি আরাম পাই, মানে তার অসুস্থতা যদি অল্প কিছু হলেও ইমপ্রুভ হয়, মানে আমি যদি একটু আশার আলো দেখি যে না আপনার ওষুধ খেয়ে আমার একটু ডায়াবেটিসটা কমতেছে, আমি একটু ভালো থাকতেছি, আমি যদি এই লাইটটা যদি একটু দেখতে পাই, তাহলে আমি আপনার ট্রিটমেন্ট কন্টিনিউ করার জন্য রেডি। তাহলে রুব্রিক্স কি হবে, কি হবে? সুন্দর করে আমি ব্যাখ্যা করে দিলাম তো, কি হবে এনি আইডিয়া? আমাকে একটু আশার আলো দেখান। লাইট ডিজায়ার ফর। হ্যাঁ, রুব্রিক্স হবে লাইট ডিজায়ার ফর, আমরা নিয়ে নিলাম লাইট ডিজায়ার ফর। একটু কঠিন মনে হচ্ছে নাকি আজকের ক্লাস? আমি ছোট ছোট করে রুব্রিক্স নেওয়াটা আপনাদেরকে শেখাই দিচ্ছি। লাইট ডিজায়ার ফর দিয়ে আমরা এখানে অ্যানালাইসিসটা দেখবো। অ্যানালাইসিস দেখেন কি হলো, অ্যানালাইসিসে 7টা রুব্রিক্স যদি আমরা নিলাম, 7টা রুব্রিক্সের মধ্যে 7টাই ফসফরাস, খুব কাছাকাছি মেডিসিন আছে স্ট্যামোনিয়াম, মাত্র 3টাতে মিলেছে। দেখেন, আপনারা যদি সিভিলিমাম করার ওয়ে, সঠিক ওয়ে খোঁজেন, তাহলে এরকমই হবে। রেপার্টরি করার পরে দেখবেন যে আপনার নিকটস্থ যে মেডিসিন আছে সেটা অনেক কম রুব্রিক্স কভার করেছে। এগুলো তো খুব পারফেক্ট সিভিলিমাম পাওয়া যায়। ঠিক আছে, আমি রুব্রিক্স গুলো আপনাদেরকে কপি করে এখানে দিয়ে দিচ্ছি। আরো নিতে পারেন, পার্সিভারেন্স নিতে পারেন, সে লেগে থাকবে বা এরকম যেহেতু বলেছে, দরকার নাই, আমি এটা টেস্ট করে দিই। এই 7টা রুব্রিক্স, ঠিক আছে, আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, আমি আরেকটা একটু উদাহরণ দিই, অনেক উদাহরণ দিয়ে সরি এই বিষয়গুলোকে একটু ক্লিয়ার করতে চাই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। একটা পেশেন্ট আসছে, পেশেন্ট বলছে যে আমার ডাক্তার সাহেব, মানে কথা বলতে বলতে একটা পর্যায়ে বলছে যে ডাক্তার সাহেব আমার মেন প্রবলেম হলো আমি যখনই কারোর সাথে কোনো প্রকার অত্যাচার হতে দেখি বা কেউ অত্যাচারিত হয়েছে এরকম কথা শুনি, অথবা কোনো বাচ্চাকে যদি আমি কাঁদতে দেখি, তখন আমি অনেক বেশি আপসেট হয়ে পড়ি। তখন আমার মনের মধ্যে শুধু এই ইচ্ছাটাই আসে যে আমি ওই পীড়িত ব্যক্তিকে যেভাবে হোক না কেন আমি সহযোগিতা করব। বুঝতে পারছেন? এটা একটা পর্যায়ে রোগী বলতেছে। তো সে আরো বলছে যে আজ সকালবেলায় আমি আমার অফিসের পিয়নের মুখে ও মানে মুখে বলতে গালে ও হাতে কয়েকটা ক্ষত চিহ্ন দেখলাম। তো আমি জিজ্ঞাসা করলাম এদিকে আসো, কি হয়েছে তোমার? সে বলল যে গত রাত্রে আমার বড় ভাই একদম মদ খেয়ে পুরা মাতাল হয়ে আসছে, এসে কাঁচের বোতল নিয়ে আমার মুখের উপরে ছুড়ে মারে। তো আমি হাত দিয়ে এভাবে আটকাতে যাই, হাতে লেগে এই মুখে লাগছে, হাতের এখানেও ক্ষত হয়ে গেছে, মুখের এখানেও ক্ষত হয়ে গেছে, এই ফেসে জখম হয়ে গেছে। তো এই কথা শুনে, এই আমার পিয়নের মুখে এই কথা শুনে আমার খুব খারাপ লাগা শুরু হলো। আমি তাকে দ্রুত, তুমি ডাক্তারের কাছে যাও না? সুতরাং না ডাক্তার সাহেব, কালকে ভোর রাত্রে হয়েছে, এই মাঝরাতের দিকে হয়েছে, আমি এই সকালে অফিসে আসছি। তো এই কথা আমি তার কথা শুনে দ্রুত তাকে ডাক্তারের কাছে চিকিৎসা করতে নিয়ে গেলাম। তাকে ডাক্তার দেখালাম, তার ওষুধও কিনে দিলাম। তারপরে ওই পিয়ন যখন আমাকে বলল যে তার স্কুলে, বাচ্চার স্কুলে বেতন দেওয়ার জন্য টাকা দিতে হবে, বেতন দেওয়ার টাকা তার কাছে নাই, তার টাকার প্রয়োজন, তখন আমার মনের মধ্যে কাজ করলো যে আমি আগেই তো তার এই জখমগুলা সারানোর জন্য চিকিৎসা করে অনেক খরচ করেছি, ডাক্তারের বিল দিয়েছি, ওষুধ কিনে দিয়েছি, এখন তাকে আমার আর টাকা দেওয়া উচিত হবে না। কিন্তু আমি জানি না ডাক্তার সাহেব কেন আমার অনিচ্ছা থাকা সত্ত্বেও আমি তাকে টাকা দিয়ে দিলাম। এখন আমি আমার নিজের চিকিৎসার জন্য আমার চিকিৎসা চালাবো, এটাই আমার টাকার সমস্যা হচ্ছে। তো এই জন্য আমি আমার বন্ধুর কাছে গেলাম, যে আমার অনেক টেস্ট টেস্ট ছিল, আমার অনেক টাকা লাগতো, একটা বড় অ্যামাউন্টের টাকা ধার নিতে হলো। এবং তারপরে আমি
সেই ধারের কিছু টাকা তাকে সুদ দিয়েছি, বেশিরভাগ টাকাই তাকে এখন আমি শোধ দিতে পারিনি। তো আমি আমার ছেলেকে শিখিয়েছি যে কখনো মিথ্যা কথা বলবা না, সবসময় সত্য কথা বলবা। কিন্তু যখন ওই বন্ধু আমাকে ফোন করে তখন আমি ছেলেকে বলি যে আঙ্কেলকে বলো যে বাবা নাই, বাবা টয়লেটে গেছে বা অসুস্থ প্রতিবেশীকে নিয়ে হসপিটালে নিয়ে গেছে, আর উনি যাওয়ার সময় মোবাইলটা ছেড়ে গেছেন। তো এখন পরিস্থিতি এমন, কি আর করবো ডাক্তার সাহেব বলেন। টাকা পাওয়া মাত্রই আমি ভাবছি যে আমার বন্ধুকে ঋণটা শোধ করে দেবো। আর আমি আমার অফিসের সেই পিয়নটাকে এখন বলে দিয়েছি আগামী 1 মাস আমি তোমাকে কোনো প্রকার টাকা দিতে পারবো না, কোনো টাকা দিব না, কোনো খরচ দিব না। তুমি আমার ছেলেকে সকালে উঠে স্কুলে নিয়ে যাবা, স্কুল থেকে আবার বিকালে নিয়ে আসবা, এই কাজটা তুমি করবা। এখন আমি তার জন্য এত কিছু করলাম, আর সে আমার জন্য তো এতটুকু করবে, এটা তো তার করা উচিত নাকি, বলেন ডাক্তার সাহেব? মানে বুঝেন পেশেন্টের কথা। এটার একটু ছোট করে অ্যানালাইসিস করি। এই কেসে পেশেন্ট কি বললো? প্রথমে পেশেন্ট বলল সে অন্যের কষ্টের প্রতি অনেক বেশি সংবেদনশীল, তাই না? সে নিপীড়িতদের সহযোগিতা করতে সদা প্রস্তুত। কিন্তু অনেকবার এরকম হয় যে অনিচ্ছা থাকা সত্ত্বেও লোকজনের ভালো করতে যে সে মানে ভালো করবে, সে ভাবে যে এটা করতে গেলে তো আমার এরকম খরচ হয়ে যাবে বা ইয়ে হবে, কিন্তু সে নিজেকে থামায় রাখতে পারে না। পেশেন্ট তার ইচ্ছার বিরুদ্ধে টাকা দিয়ে দিল, তাই না? এই তার পিয়নকে টাকা দিয়ে দিল, তার খরচ তো চিকিৎসার জন্য যাবতীয় খরচ, ডাক্তারের বিল, ওষুধের বিল, সেগুলোও সে দিল। উপরন্তু আবার ওই যে তার পিয়নের ছেলের স্কুলের বেতন দিতে হবে, সেটার টাকাও সে দিয়ে দিল, তাই না? তার মানে কি, তার ইচ্ছার বিরুদ্ধে সে টাকা দিয়ে দিল। কিন্তু আর্থিক অনটনে তার নিজের চিকিৎসা করার জন্য টাকার প্রয়োজন, সেটা সে বন্ধুর কাছ থেকে ধার নিল। হ্যাঁ, এবং সে কিন্তু টাইম মতো আবার ধারটা পরিশোধও করতে পারলো না। এদিকে পেশেন্ট তার বাচ্চাকে বলেছে, শেখাইছে যে সবসময় সত্য কথা বলবা, কিন্তু একটা সময় আসলো যখন সে তার এই সিদ্ধান্ত থেকে পুরোপুরি উল্টা করে ফেললো। হ্যাঁ, সে জানে যে বন্ধুর কল দেখলে তার কাছে মনে হচ্ছে যে বন্ধু তো আমাকে ফোন দিয়েছে টাকা ফেরত দেওয়ার, মানে ফেরত পেতে চাই, সেটা তাগাদা দিতে ফোন দিয়েছে। এই জন্য সে কি করলো, পেশেন্ট তার ছেলেকে কি বললো, মিথ্যা কথা বলতে বললো। তাহলে কি হলো, একদিকে সে শিখালো যে তুমি সত্য কথা বলবা, সদা সত্য কথা বলবা, আবার সেই পরবর্তীতে বললো যে তুমি বলো যে বাবা নাই। তাহলে এটা এক ধরনের ভন্ডামি হলো না? ডেফিনেটলি একটা ভন্ডামি হলো। সাথে সাথে পেশেন্ট ওই পিয়নের সহযোগিতা করছে, আর এজন্য সে ওই পিয়নের কাছ থেকে ফ্রিতে আবার সেবা করিয়ে পয়সা উসুল করে নিচ্ছে, তাই না? কি সেবা, যে আমার ছেলেকে আমি নিয়ে আসতে পারবো না, তুমি স্কুলে নিয়ে যাবো বা স্কুল থেকে নিয়ে আসবা, আমি কিন্তু এর জন্য কোনো টাকা দেবো না, এটা তোমার দায়িত্ব, তুমি করবা। তাহলে সে একটা বিনিময় করে ফেললো, বিজনেসও করে ফেললো, তাই না? তো এইরকম একটা বিষয়। এখন আমার পড়ানোর আলোকে আপনারা বলেন, একটা ব্যক্তি যে একটা নিপীড়িত পিয়নের ট্রিটমেন্টের জন্য ডাক্তারের ফিস দিল, সাথে সাথে ওষুধের খরচ দিল, এবং তাকে কিছু টাকাও দিয়ে দিল যে যাও তুমি তোমার ছেলেকে ছেলের বেতন দিয়ে দাও। এইটুক যদি হইতো তাহলে আমরা কি রুব্রিক্সের কথা ভাবতাম বলেন? জেনারেস টু। জেনারেস টু। তাহলে এইটুক নিয়ে কিন্তু আমরা জেনারেস টুতে যেতে হবে, গেলে হবে না, তাই না? আমাদেরকে আরো পরের কথাগুলো ভাবতে হবে, তাই না? পরে আর কি কি আছে সেগুলোও বুঝতে হবে, একটার সাথে একটা লিঙ্ক হয়ে থাকে। আমরা জেনারেস টু শিখাইছিলাম, যেটা দরকার নাই, আরো দিয়ে দিতে, যখন এরা দেয় তখন আরো দিতে চাই, আরো দিতে চাই, তাই না? আমার 10 টাকা দরকার, 10 টাকা দিলাম, আবার এই যাও 5 টাকাও নিয়ে যাও, আরো 10 টাকা নিয়ে যাও, এরকম যখন করলাম তখন জেনারেস টু। কিন্তু পরের কথা, পরের স্টেটমেন্ট গুলো আপনাকে ম্যাচিং করাতে হবে, তাহলে না জেনারেস টু থাকবে। জেনারেস টু আজীবন দেওয়াই থাকবে, এরকম পরে পিয়নের কাছ থেকে সে ফ্রিতে আর ওই সেবা উসুল করে পয়সা উসুল করতো না, তাই না? জেনারেস টু হলে অ্যাটলিস্ট এটা করতে পারতো না। তো এই কেসে যে আমরা রুব্রিক্স গুলো চিন্তা করতে পারি,
সেই রুব্রিক গুলো আমরা একটু দেখে নিই, আবার রেপোর্টে যাই। আমরা কি কি পেলাম? আমরা দেখলাম হলো সে কিসের অন্যায়, অবিচার, অনিষ্ঠর প্রতি সে অনেক বেশি সেনসিটিভ, তাই না? তাহলে আমাদের রুব্রিক্স আছে সেনসিটিভ, সেনসিটিভ, ক্রুয়েলিটিস, ক্রুয়েলিটিস হোয়েন হিয়ারিং অফ, কোথাও যদি শোনে তখন সেটাতে সে খুব তার মনের মধ্যে ক্রিয়া করে, সেনসিটিভ হয়ে যায়, তাই না? তারপরে কোনো বাচ্চা যদি কাঁদে তখন তার ওই একই অবস্থা হয়। তাহলে সেনসিটিভ, ক্রাইং অফ চিলড্রেন টু, এই রুব্রিক্সটা আমরা নিতে পারি, যে এখানে দেখেন দাগ দিয়ে দেওয়া আছে সেনসিটিভ, ক্রাইং অফ চিলড্রেন টু, আমরা এটাতে যেতে পারি। তারপরে আমরা কি হচ্ছে, সে টাকা দিব না ভাবলো, তারপরে আবার সে টাকা দিয়ে দিল, তাহলে কন্ট্রাডিক্টরি, সিও এটা ব্যাখ্যা আমি করেছিলাম, সিও কন্ট্রাডিক্টরি, CONTRA, কন্ট্রাডিক্টরি অ্যাকশনস আর কন্ট্রাডিক্টরি টু ইন্টেনশনস, তাই না? সে টাকা দিব না মনে করে আবার টাকা দিয়ে দিল, তাই না? আরেকটা খুব ইম্পর্টেন্ট ক্যারেক্টার, সে কি করে, এইটা কিন্তু এই কেসে না, আমি ইন জেনারেল ক্যারেক্টার, ফসফরাসের ক্যারেক্টার নিয়ে বলতেছি। এদের একটা কমন টেন্ডেন্সি থাকে, সেটা হচ্ছে বরোয়িং এভরিথিং, সবকিছু ধার করতে চায়, বিয়র বরোয়িং ফ্রম এভরিওয়ান, বরোয়িং ফ্রম এভরিওয়ান, সে ধার করে ফেলছে, অল্প টাকা হলেও সে ধার করবে, বেশি টাকা হলেও ধার করবে। ও আরেকটা রুব্রিক্স বাদ করেছে, হিপোক্রেসি, হিপোক্রেসি, যেটা প্রথমে আমরা দেখলাম বা পরেও দেখতে পাচ্ছি, যে ছেলেকে সত্য বলতে বলে নিজেই আবার বলছে যে ইয়ে করো, আর তারপরে কি হয়েছে, সে বিজনেস করছে, টেলুশন বিজনেস, সে কি করলো, পিয়নকে বললো যে তুমি আমার বেটাকে নিয়ে আসবা, কোনো টাকা দিব না। হ্যাঁ, এটা হলো এক ধরনের, সে মনে করছে এটা একটা বিজনেস, টেলুশন পয়সা উসুল করার বিজনেস, টেলুশন বিজনেস, বিজনেস ডুইং বিজনেসেস। ঠিক আছে, আমরা আরো কিছু রুব্রিক্স আনা যায়। তো এই কয়টা রুব্রিক্স দিয়ে আমরা যদি দেখি তাহলে আমরা পাবো ফসফরাস। দেখেন এখানেও আমরা যদি দ্বিতীয় প্রতিদ্বন্দ্বী মেডিসিন দেখি, কস্টিকাম, কস্টিকাম আসছে মাত্র 6টা রুব্রিক্স এর মধ্যে 3টাতে কমন নিয়ে। হ্যাঁ, তাহলে এই রুব্রিক্স গুলো সবই কোয়ালিফাইং রুব্রিক্স, খুব কাজের। আমরা এগুলো আরো টাইম টু টাইম শিখবো, যাতে ফসফরাসটাকে আমরা খুব ইজিলি ইউজ করতে পারি। এটা আমি কপি করে দিই। আপনারা এগুলা লিখে নিতে পারেন। এরপরে আচ্ছা, আমরা এই যে 2-3টা কেস গত 3 দিন থেকে বললাম, এই জায়গায় একটা কমন জিনিস আপনারা তো মনে হয় বুঝতে পেরেছেন, যে ফসফরাস পেশেন্ট প্রত্যেকটা কাজে কিন্তু নিজের ফায়দা খোঁজে, প্রত্যেকটা কাজে তার ফায়দা, সবাই আমরা খুঁজি, কিন্তু এরা স্পেশালি নিজের ফায়দা খোঁজে। এমনকি এরা যদি বাড়ির লোকজন, সোসাইটির লোকজন এবং দেখা যাচ্ছে যে সমাজের জন্য যদি ভালো কাজ করে, ভালো কিছু করেছে, তারপরেও সেটার মধ্যে তার একটা নিজস্ব স্বার্থ, নিজস্ব একটা ফায়দা লুকায় থাকে। সে খুব কেয়ারিং এবং অ্যাফেকশনেট হয়, কিন্তু এমন সময় আসে যে তার মনের মধ্যে তার আহ, পরিবারের প্রতি সেরকম টান আর থাকে না, বা থাকলেও অনেক কমে যায়। সে পীড়িত লোকজনদের একদম খুব কাছাকাছি হামদর্দ হয়ে যাচ্ছে, হ্যাঁ, খুব কাছের কেউ হয়ে যাচ্ছে। কিন্তু যখনই তার এই ভালো গুণ, আহ, মানে গুণগুলো দেখা যাচ্ছে যে আপনি একটু ভালো করে অ্যানালাইসিস করে দেখবেন, তখন দেখবেন যে এগুলোর মধ্যে একদম মিথ্যায় ভরা, মিথ্যা প্রশংসা, চামচাগিরি, হ্যাঁ, এই যে ভালো লোকজনের সাথে ভালো রিলেশন তৈরি করে থাকা, এই সব কিছুর মধ্যে একটা ফলস ফলস বিষয় একটা স্বভাবের মধ্যে থাকে। এবং সমাজে নিজেকে সে একদম নেককার, একদম ভালো মানুষ হিসাবে দেখানোর জন্য সে নানান ধরনের নাটক, নানান ধরনের ঢং সে করতে থাকে। ঠিক আছে, তো এটা আমরা ফসফরাসের ক্ষেত্রে খুব সহজেই আমরা একটু চিন্তা করলেই পাই।
তো যাক, আমরা হিপোক্রেসি শেষ করছি না, আরো কিছু আলোচনা থাকতেছে। আমার একটা কমন সমস্যা হয়, আমার ঘটনা মনে থাকে। হ্যাঁ, আমি যে কোনো ঘটনা খুব সহজেই মনে রাখতে পারি, কিন্তু আমার চেহারা আমার মনে থাকে না, চেহারা ভুলে যাই খুব সহজে। আমার পেশেন্ট দেখতেও এই সমস্যা হয়ে যায়। অনেক পেশেন্টকে দুবার তিনবার ফলো আপ করার পরেও মনে রাখতে পারি না। আমার কাছে মনে হয় যে এই কি পেশেন্ট না পেশেন্ট অ্যাটেন্ড, এরকম সমস্যা হয়। মানে সহজে কিন্তু আমি রিকল করতে পারি না। এক একজনের এক একটা প্রবলেম থাকে। আমারও এরকম একটা প্রবলেম। যদিও আমার সোশ্যাল কানেকশন অনেক বেশি, আমি অনেক ক্লাব, সংগঠন, সোসাইটিতে আমার মানে অ্যাসোসিয়েশন আছে, আমি নিয়মিত বিভিন্ন প্রোগ্রামে যাই। তো যা হোক, আহ, এরকমই একটা কাহিনী আমি একটু বলি। সেদিন আমারই তৈরি একটা ক্লাব, সেটার 25তম মানে বার্থডে আর কি। ক্লাবটা 25 বছর আগে তৈরি করেছিলাম, সেটার বার্থডে ছিল আর কি, বর্ষপূর্তি অনুষ্ঠান ছিল। আমাকে ডেকেছিল, তো আমি গেছিলাম সকালে চেম্বার থেকে, একটু ইয়ে করে চলে গেলাম। যে দুপুরবেলা ওদের খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা ছিল, প্রোগ্রাম ছিল। তো ওইখানে আমি মোটামুটি 2:30-3টা পর্যন্ত ছিলাম। এরপরে যেহেতু আসরের নামাজের পরে আমি চেম্বার খুলি, দ্রুত আমি চলে আসলাম। এসে চেম্বারে চলে আসি। তো আস্তে আস্তে আসলে একটু লেটই হয়ে গেল। আমি প্রোগ্রাম ছেড়ে বাসায় আসলাম, বাসা থেকে আবার চেম্বারে গেছি, তো একটু সময় লেগেছে। তো অলরেডি চেম্বারে অনেক ভিড় হয়ে গেছে, সামনে দাঁড়ায় আছে লোকজন। তো আমি দ্রুত দরজা টরজা খুলে দিলাম, লোকজন ওয়েটিং রুমে চলে গেল। দুইজন এসে আমার সামনে বসলো। আরেকজন দেখি যে আহ, সেও ভিতরে গেল। আহ, ভিতরে যে আবার মানে আমার চেম্বারের মানে আমার রুম, যেটা আমার রুম, আমার কক্ষে সে আসলো। আমি কিন্তু এদিকে দুইজনের সাথে কথা শুরু করেছি। তো আহ, সেই ভদ্রলোক ওয়েটিং রুমে ঢুকেই আবার চলে আসলো। এই ভদ্রলোকের বয়স 45 এর মতন হবে। তো আমি সাধারণত একজন রুগীর সাথে কথা বলা অবস্থায় অন্য কোনো রুগী বা কেউ এসে চেম্বারে ঢুকুক, এটা আমার একদমই ভালো লাগে না, কারণ কনসেন্ট্রেশন নষ্ট হয়। ইভেন দেন আমি যদি বসে থেকে রুগীর সাথে কথা বলি, কেউ পাশে শব্দ করলো, মোবাইলে কথা বললো, গুলু গুলু করলো, এটা তো আমার প্রচন্ড বিরক্তি লাগে। যদি আমি প্রকাশ করি না, কিন্তু আমার মানে খুবই খারাপ লাগে। ফসর মসর মানে কনসেন্ট্রেশন ব্রেকডাউন হয়। তো আমি সেই ভদ্রলোক এখানে এসে ঢুকলো, প্রথমে তো একটু ইরিটেট হলামই। তো আমি তাকে কিছু বলতে পারলাম না, কারণ মানে যথেষ্ট ভদ্রলোক, খুব সুন্দর সুটেড বুটেড আসছে, একদম কোট টাই পরে, মাথাটা, মাথায় চুল কম, একদম টাক, হ্যাঁ, একদম ফর্সা টাইপের লোক, একদম এই 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 অংশ পুরাটাই টাক। হ্যাঁ, এবং তার এই দুই পাশে চুল ছিল, এবং এই চুলগুলো অনেক লম্বা। এই চুল এরকম করে একদম ভাঁজ করে তেল টেল দিয়ে, তেল আর জেল টেল দিয়ে একদম চকচকে চকচকে চিরুনি করে এরকম করে টাকটা ঢেকে রেখেছে। দেখতে বেশ অন্যরকম লাগতেছিল। তো একদম জল জলে চকচকে টাক মাথা। হ্যাঁ, তো আমি আর কিছু বললাম না। তার গেট আপ দেখে মনে হচ্ছিল যে মানে ভালো কেউ হবে হয়তো। তো, আমার সামনে দুটা চেয়ার আছে, আর ওয়ালের ডান সাইডে দরজার পাশে একটা চেয়ার আছে, ওইখানে সে এসে বসলো। তো তিনি রুমে ঢুকে আমার ওই চেয়ারে বসে একদম খুব উচ্ছ্বাসিত হয়ে বসে, একদম হাসি খুশি হয়ে চেহারা ইয়ে করে বসছে, একদম আমার চোখ বরাবর তাকাচ্ছে। আমি কিন্তু ওনার দিকে তাকাচ্ছি না, এটা আমার বিরক্তি। আমার বিরক্তি হলে আমি কিন্তু মানুষের দিকে তাকাই না এভাবে। আমার কিছু খারাপ জিনিস আপনাদেরকে বলে দিলাম। তো আমি আমার পেশেন্টের দিকে দেখছি, তিনি কিন্তু আমার দিকে তাকাইছে। আমি আমার চোখে একটু খেয়াল করে নিয়েছি যে আমার, এবার আমি যখন একটু এরকম করে তাকালাম, তাকানো মাত্র সে একটা হ্যালো ব্রাদার, কেমন আছেন। হ্যাঁ, তো তার কথাটা বলার ধরনটা এরকম ছিল, আরে দোস্ত কেমন আছেন, কেমন আছো, হ্যাঁ, মানে এমন একটা ভাব নিয়ে, মানে আমার সে খুব বন্ধু টাইপের কেউ, এরকম একটা বন্ধু। আমি একটু অবাক হলাম ওনার কথা বলার স্টাইল থেকে। ভাবছি যে আমি কি তাকে চিনি, সে কি এই রুগীদের আত্মীয় নাকি রুগী, আমি আসলে ঠিক মনে করতে পারছিলাম না। তো আমার এরকম কনফিউজিং ফেস দেখে উনি বলতেছেন যে, কি আপনি আমাকে চিনতে পারছেন না? এই তার এই কথা শুনে আমি আরো কনফিউজড হয়ে গেলাম। তিনি বলছে, গতকালকে না আমার স্ত্রী আর আমার মা আপনার কাছে আসছিলেন। তো আমি ভাবছি যে
মানে উনি এমন ভাবে বললেন যে আমি বলছি, "ওরা কার কথা বলতেছেন?" হ্যাঁ, মানে কোন তার মা এবং ওয়াইফের কথা বলতেছেন, তার মানে নিশ্চয়ই আমি চিনি, এরকম কেউ হয়তো হবে। তো তিনি বলতেছেন, আরে আমি না, আমার মেয়ে অবন্তী, সে তো আপনার কাছে প্রায় আসে, আপনি তো তার ওষুধ দেন। আমি তো এই নামটাও মনে করতে পারছি না, অবন্তী নামটা মাথার মধ্যেও আসছে না, আমি কোনোভাবেই রিকল করতে পারতেছি না, আমি খুবই বিব্রত বোধ করছি এবং আম, একটা ফলস হাসি মুখে নিয়ে আমি একটা ভাব করলাম যে হ্যাঁ হ্যাঁ আমি তাদেরকে চিনতে পারছি। এবার আমার এরকম দেখে তার চোখে মুখে খুব খুশির আভার দেখতে পেলাম, তিনি খুব ফ্রেন্ডলি সুরে বলতেছে, ও ডাক্তার সাহেব, তাহলে আপনার ছেলেরা কেমন আছে? এবার ওরা যেন কোন ক্লাসে? আমি তো, যেহেতু সামনে রুগী আছে, একটা বিরক্তি তো চলছেই, তো আমি তাকে বললাম যে না ঠিক আছে, ওরা ভালো আছে। আমি আর উত্তর দিলাম না। তো সে ওই ফ্রেন্ডলি কনভারসেশন চালাই যাচ্ছে, বলছে যে বাচ্চাদের তো স্কুলে ম্যাডামই নিয়ে যান তাই না? বলছে, জি। তো আমি এই টাইপের মানে এই ফ্যামিলিয়ার কথোপকথন আসলে অ্যাভয়েড করার চেষ্টা করতেছিলাম, কিন্তু তিনি আবার শুরু করছে যে একদিন না ম্যাডামকে বাজার করতে দেখলাম, বেশ পরিশ্রমী মহিলা। আমি বললাম, আচ্ছা আচ্ছা। তো আমার মনের মধ্যে কিন্তু তখনও চলছে যে এই লোকটা কে। আমি মানে রিকল করার চেষ্টা করছি, পরিচয় বের করার চেষ্টা করতেছি যে তিনি আমার সম্পর্কে সবকিছু জানে, আমার বউ বাচ্চা, দুটো বাচ্চা সেটাও জানে, আর আমি তাকে মনে করতে পারছি না তিনি কে। হ্যাঁ, তো যাক, আমি আমার সামনে যে রুগী আসছে তাদের ফলো আপ তো আমার ততক্ষণে শেষ। আমি তার ওষুধ নেওয়ার জন্য ওষুধ নেওয়ার জন্য আমার পেছনেই ওষুধের র‍্যাক আছে, আমি সাধারণত চেষ্টা করি যে নিজের ওষুধ দেওয়ার, অ্যাটলিস্ট একটাও মেডিসিন, অরিজিনাল যে মেডিসিন সেটা দেওয়ার জন্য আমি উঠে গেলাম। তো উনি কিন্তু ওই দরজার পাশের ওই চেয়ারটাতে সে বসে থেকে আমাকে দেখছে একদম অপলক। আমি কিন্তু বেশ কয়েকবার খেয়ালও করেছি, তার চোখ কিন্তু, তার দৃষ্টি কিন্তু আমার আমার থেকে দূরে কোথাও যায় না। তো আমি ওষুধ আহ, আহ, ইয়ে করলাম, মানে প্রথমে আমি যেটা করি যে আগে ল্যাপটপে লিখে নিই, রেকর্ডটা ইয়ে করে নিই যে এই ওষুধটা এই সময় দেওয়া হলো। সে কিন্তু ওগুলাও দেখতেছে। তো আমি আহ, উঠলাম, উঠে যে ওই আমাদের ওখানে হয় কি, ওষুধ তৈরি করার জন্য ডিস্টিল ওয়াটার একটা ইয়ের মধ্যে অলরেডি আগে থেকে দেওয়াই থাকে, তো আমি এটা খুলে ওর মধ্যে ওষুধটা ঢালবো, ঢালতে যে কর্কটা গেছে পড়ে, পড়ে একটা মানে পড়লে যেটা হয় ভারী যেন ছুটে ওইদিকে চলে গেছে। এই লোক ওখান থেকে খেয়াল করছে কিন্তু যে ওটা ছুটে গেল, এবার ওই যে ওখানে ওখানে। তো যাক, এইটা ছিল তার অবজারভেশন। তো তার মুখে কিন্তু ওই হাসিটা কিন্তু মানে লেগেই ছিল। তো যাক, আমার ইয়ে শেষ, সে যে অসুখ নিয়ে আসছে, আমি আপনাদেরকে বোঝাচ্ছি যে একটা পেশেন্ট আপনার চেম্বারে এসে কি করে। খুব ইম্পর্টেন্ট কিন্তু জিনিস আমি আপনাদের সামনে বলে দিয়েছি এই ফসফরাস চেনার জন্য। হ্যাঁ, তো একটা জিনিস আপনারা সকলেই খেয়াল করে দেখবেন, আপনারা আপনারা যারা প্র্যাকটিস করেন তারা ডেফিনেটলি খেয়াল করেছেন যে এই টাইপের ব্যক্তির মধ্যে, এই টাইপের এরকম যে ব্যক্তিরা আসে তাদের মধ্যে ফ্রেন্ডলি ফ্রেন্ডলি হয়ে যাওয়ার ক্ষমতাটা অনেক বেশি। অনেক সময় তারা মানে এত বেশি ফ্রেন্ডলি, এত বেশি বন্ধুত্বপূর্ণ হয়ে যায়, আপনি তাদের এরকম অতিরিক্ত ফ্রেন্ডলি নেচারে একদম বিস্মিত হয়ে পড়বেন, বা অনেক সময় দেখা যাচ্ছে এই ফ্রেন্ডলি নেচারটা আপনার জন্য বিরক্তির কারণ হয়ে দাঁড়াবে। অতি ভালো ভালো না, আমি বারবারই বলি, অতি বন্ধুত্বও ভালো না, এরকম আপনাদের কাছে মনে হয়। তো চেম্বারে রুগী আসলে রুগীকে আপনি জিজ্ঞাসা করবেন যে কেমন আছেন, আপনি ভালো আছেন তো? এটা খুবই স্বাভাবিক ঘটনা, যে কোনো ডাক্তার একজন রুগীকে এ কথা জিজ্ঞাসা করবেই। কিন্তু এরকম কতজন রুগী আপনার চেম্বারে আসে যিনি প্রথমে এসে আপনাকে জিজ্ঞাসা করবে, হ্যালো ডক্টর সাহেব আপনি কেমন আছেন? হ্যালো ডাক্তার আপনি কেমন আছেন কয়জন জিজ্ঞাসা করে? এটা আপনাদের কাছে প্রশ্ন থাকলো, যারা চেম্বারে রুগী দেখছেন তারা এই ডাটাটা কালেক্ট করুন, কয়জন রুগী আপনাকে সেটা জিজ্ঞাসা করে। আগে যখন মানে এই এই ধরনের মানে ওভার ফ্রেন্ডলি টাইপের
রুগীরা চেম্বারে আসতো তখন আমি মনে করতাম যে ইনি খুবই ভালো একজন মানুষ, চমৎকার মানুষ, খুব অ্যাফেকশনেট, খুব কেয়ারিং টাইপের মানুষ। কিন্তু যত সময় গেছে, আমার অভিজ্ঞতার ঝুলি যতই বড় হয়েছে, আমি বুঝতে পেরেছি যে আসলে এরা কেন অ্যাফেকশনেট, কেন কেয়ারিং, কেন তাদের এই আচরণ, বা কোথায় কেন। এরা কিন্তু সবার সাথে এরকমটা করে। সে আপনার সাথে হয়তো আপনার ছেলের পড়ালেখা নিয়ে কথা বলবে, সেই স্কুলে কেমন করছে জিজ্ঞাসা করবে, হ্যাঁ, আপনার ওয়েটিং রুমে বসে থাকা আর রোগীদের অসুস্থতার খবর নেবে, জিজ্ঞাসা, এরকম সবার সাথে কিন্তু এরকম করবে। এটা কিন্তু তার এক ধরনের নেচার। তো এই যে এই টাইপের নেচার গুলা আগে কিন্তু আমি গুরুত্বও দিতাম না। এগুলোতে যে রুব্রিক্স চিন্তা করা যায় এগুলো কখনোই ভাবতাম না। তো এটা খুব মানে কাছাকাছি, এই অ্যাটিটিউড গুলা খুব কাছাকাছি, যে রুব্রিক্স গুলা খুব কাছাকাছি বলবো না, একদম অ্যাপ্রোপ্রিয়েটলি যে রুব্রিক্স গুলো আমরা নিতে পারি সেগুলা এটা হতে পারে। যেমন অ্যাফেকশনেট, রিটার্ন অ্যাফেকশনেট, গতদিন আমরা বলেছিলাম তাই না, রিটার্ন অ্যাফেকশনেট। তারপর কিসিং এভরিওয়ান, এম্বারেসিং, এম্বারেস এভরিওয়ান, ঠিক আছে। তারপরে কি হতে পারে, ভিভাসিয়াস, খুব উৎফুল্ল টাইপের, হাসি খুশি মুখ বজায় রেখেছে তাই না, ভিভাসিয়াস। তো কেউ এসে আপনার সাথে কোলাকুলি করবে, এম্বারেস করবে, আলিঙ্গন করবে, হ্যাঁ, বা এই এম্বারেসিং এই রুব্রিক্সটা নেওয়ার জন্য আপনার কারো বাহুর মধ্যে যেতে হবে, এটার দরকার নাই। কেউ এসে আপনাকে চুমু দিবে, হ্যাঁ, আপনার গালে ঠোঁটে চুমু দিবে, আর আপনি তখন কিসিং নিবেন, এই জায়গায় এরকম ভাবলে কিন্তু আপনি ভুল করবেন। আপনাকে আমি বলতে চাচ্ছি, এই রুব্রিক্স গুলার সূক্ষ্ম ভাবনাটা, সূক্ষ্ম অর্থটা আপনাকে বুঝতে হবে, তাহলে এই রুব্রিক্স গুলো আপনি অ্যাপ্রোপ্রিয়েটলি ব্যবহার করতে পারবেন। হ্যাঁ, এই পার্সনরা আপনার সাথে এত বেশি অ্যাফেকশনেট, এত বেশি ভালোবাসা নিয়ে কথা বলবে, তারা লিটারালি তাদের কথাটাই এক ধরনের এম্বারেসিং হবে আপনার সাথে জড়িত। কোন পার্সন এসে আপনার বউ বাচ্চার খোঁজ নেয় বলেন তো? আপনার নিজেরই তো খোঁজ নেয় না। মানুষের সাথে দেখা হলে মানুষ তো নিজেরই খোঁজ নেয় না, অথচ সে পার্সন আপনাকে জড়িয়ে ধরছে, মানে কি আপনার বউ বাচ্চা সবার খোঁজ খবর সে নিচ্ছে, আপনার মায়ের খোঁজ খবর নিচ্ছে, আপনার অফিসের কথা, এই আপনার কলেজের না একটা ঝামেলা ছিল ওইটা কি মিটেছে, এই খোঁজগুলা নিচ্ছে। তাহলে এটা ওয়ান কাইন্ড অফ কিন্তু এম্বারেস করাই। জড়িয়ে ধরা মানে কি, নিজে আপনি মানে সবকিছুকে টেনে নেওয়া, তাই না? এই যে টেনে নেওয়ার বিষয়টা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। আবার কি বললাম, তিনি এই পেশেন্ট, এই ভদ্রলোক আমার রুমে ঢুকেই সে কি, সে সবকিছু খেয়াল করছে, খুব অ্যালার্ট, খুব ওয়াচফুল, সবকিছু লক্ষ্য করছে। তিনি আমার প্রত্যেকটা কাজ লক্ষ্য করছে, এমনকি ফলো আপে আমার তার সামনে থাকা আমার ফলো আপের রুগীর ওষুধ বানাতে গিয়ে কর্ডটা পড়ে গিয়ে কর্ডটা কোন জায়গায় গেল সেটাও সে কিন্তু ইন্ডিকেট করে দিল। তার মানে সে কতটা অ্যালার্ট এবং কতটা ওয়াচফুল। আপনাদের চেম্বারও এরকমটা পাবেন। তাদের এই অ্যালার্টনেস আপনাকে ডেফিনেটলি আপনাকে অবাক করে ফেলবে, আপনি অ্যাস্টনিশ হয়ে যাবেন তার এই অ্যালার্টনেস দেখে। আপনি খুঁজে পাবেন না, সে বলে দেবে, এতটাই অ্যালার্ট সে। ঠিক আছে, এটা কিন্তু ফসফরাসের অ্যাডাল্ট পেশেন্টের মধ্যে আমরা দেখতে পাই। এই ধরনের অ্যালার্টনেস এবং অ্যাটেনশন নিয়ে আমাদের কিন্তু অনেকগুলা রুব্রিক্স আছে। রুব্রিক্স গুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছি একদম সরাসরি, লিখে নেন। অ্যালার্ট, তারপরে কি, অ্যালার্ট মুভমেন্ট অফ এভরি, অ্যালার্ট মুভমেন্ট অফ এভরি, প্রত্যেকটা মুভমেন্ট আপনার অ্যালার্ট ভাবে দেখতেছে। আরেকটা রুব্রিক্স কি, অ্যালার্ট মুভমেন্ট অফ এভরি অফ ডক্টর, ডাক্তারের প্রত্যেকটা মুভমেন্ট সে সতর্ক দৃষ্টিতে দেখতেছে। ঠিক আছে, তো আপনারা বুঝেই গেছেন ওই ভদ্রলোক যেই অসুখ নিয়ে আসুক তাকে আমি ফসফরাসই দিয়েছিলাম। তাকে ফসফরাস কেন দিয়েছিলাম এবার তো বুঝে গেছেন, প্রথমেই বোঝা হয়ে যায় যে এটাই হয়। এই যে অ্যাক্টিভিটিস গুলা, এগুলা কিন্তু বেসিক্যালি তার ভাইটাল ফোর্সের ল্যাঙ্গুয়েজ। আমাদের এই ভাইটাল ফোর্সের ল্যাঙ্গুয়েজটা করতে পারা শেখাটাই কাজ। আপনি যদি এই ভাইটাল ফোর্সের ল্যাঙ্গুয়েজটা করতে শিখেন
তাহলে ডেফিনেটলি আপনার ভুল হবে না। আমি আমার চাইল্ড কেসের উপরে, চাইল্ড কেস টেকিং এর উপরে আমি 3 মাসের একটা ক্লাস নিয়েছিলাম। আমার ইচ্ছা আছে আমি আরো একটা ক্লাস এরকম নেব, আর একটু লম্বা সময় ধরে। আরো অনেক মেডিসিন, যে মেডিসিন গুলো তখন আলোচনা করেছিলাম সেটার বাইরে আরো কিছু মেডিসিন আছে, এবং ওখানেও যে মেডিসিন গুলো আছে আলোচনা হয়েছিল সেটার থেকে আরো কিছু ফ্যাসেট, আরো কিছু শেড নিয়ে আমার ইচ্ছা আছে। আমি অচিরে হয়তো এটা ডিক্লেয়ার করব, তো তখন দেখবেন। তো সে সময় আমি ফসফরাসের কেসের ক্ষেত্রে মনে হয় আমি ওই বাচ্চাদের কেসের ক্ষেত্রে একটা বলেছিলাম, এই অ্যালার্টের বিষয়গুলো আপনারা কিন্তু ছোট বাচ্চাদের ক্ষেত্রে পাবেন। এই 4-5 বছরের পিচ্চি পিচ্চি বাচ্চা পোলাপান এদের ক্ষেত্রে আপনি কিন্তু পাবেন। তারা আপনার প্রত্যেকটা গতিবিধির উপরে নজর রাখে। আপনার, তাদের চোখ আপনার প্রত্যেকটা পদক্ষেপকে অনুসরণ করে। আপনি কলম নিতে ধরেন যে পেন পটের দিকে হাতটা নিয়ে গেলেন, হ্যাঁ, তার চোখ কিন্তু দেখবেন, আপনি হাত নিয়ে যাবেন কিন্তু আপনার চোখ থাকতে হবে তার চোখের দিকে। আপনি দেখবেন যে ওই বাচ্চার চোখ কি করছে, আপনি দেখবেন যে ওই বাচ্চার চোখ আপনার হাতের দিকে পেন পটের কাছে চলে গেছে। এবার আপনি হাতটা নিয়ে গেলেন, ধরেন আমরা কি করি, ওষুধ খুঁজি না, এরকম করে হাত এরকম করে দিয়ে কিভাবে খুঁজি, আমাদের তো র‍্যাক আছে, আমরা তো ওইভাবে ওষুধ খুঁজি। তো ওই ওষুধ খুঁজতে যাবেন, একটু তাকায় দেখবেন বাচ্চার চোখ আপনার ওই হাত বরাবর। আপনি কোন বোতলে হাত দিচ্ছেন, ওই র‍্যাকের কোন বোতলে হাত দিচ্ছেন সেদিকে তার চোখ চলে যাচ্ছে। তো অনেক সময় হয় কি, আমি খুবই ছোট বাচ্চা, ফসফরাসের ছোট বাচ্চা একদম মায়ের কোলে করে আসছে, এরকম বাচ্চার ক্ষেত্রে আমি মজা করি, হাত এরকম করি, একবার কোলে এরকম, বাচ্চা কিন্তু তো মায়ের কোলে বসে থেকে হাত এরকম করে তাকাচ্ছে, আবার এদিকে নিয়ে গেলাম এরকম এরকম করে, তো বাচ্চা এরকম করে মাথা ঘোরায়, এরকম এরকম। আমি এরকম কিন্তু মাঝে মধ্যেই করি, এই এরকম এরকম করি, বাচ্চাও কিন্তু এরকম এরকম করে। ছোট বাচ্চা, ছোট বাচ্চাও এরকম করে, তার অ্যালার্টনেস, তার দেখার বিষয়গুলো আপনারা বুঝেন। জাস্ট এরকম করে নড়াচ্ছে, সেও কিন্তু চোখ নড়াচ্ছে, ঘাড় নড়াতে পারছে না, চোখ নড়াচ্ছে, এরকমও পাওয়া যায়। তো ওই বাচ্চার মুখে মুখে তখন দেখা যায় একটা ফানি এক্সপ্রেশন থাকে, একটা হাসি হাসি ভাব থাকে, হ্যাঁ। এবং এই একটু বয়স্ক হলে, যেমন 3-4 বছরের বাচ্চা হলে, তার মাথার মধ্যে এটা চলতে যায়, ডাক্তার এসব কি সাইপাস করে বেড়াচ্ছে, সে ওইটা বোঝার চেষ্টা করে, কিন্তু সে কিন্তু চোখ হটাচ্ছে না, ঘাড়ও হটাচ্ছে না, চোখও হটাচ্ছে না, আপনার প্রত্যেকটা স্টেপে সে কিন্তু হাত নিয়ে এগিয়ে পড়ছে। এটা কিন্তু পাওয়া যায়। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমি ফসফরাস সম্পর্কে বলতে চাই, বিশেষ করে বাচ্চাদের জন্য এটা প্রযোজ্য। চেম্বারে যখন ছোট বাচ্চা আসলো প্রথম দর্শনে, ফার্স্ট ভিজিটে, সে কিছুটা ভীত থাকবে, কিছুটা অ্যাফ্রাইড, কিছুটা টিমিডিটি থাকবে, হ্যাঁ, কিছুটা হয়তো অকওয়ার্ড বা লাজুক হতে পারে, কিন্তু ধীরে ধীরে ফসফরাসের বাচ্চা কিন্তু ওপেন হয়ে যাবে। সে সহজে আপনার কাছে চলে আসবে, আপনার পাশে চলে আসবে, আপনার পাশে চেয়ারে চলে আসবে, এবং তার সেই অ্যাফেকশনের চোখ দিয়ে, মানে এটা এক ধরনের, মানে এটা একটা মজার কথাই হতে পারে, এই যে তার চোখের মধ্যে অ্যাফেকশনের, হ্যাঁ, এই অ্যাফেকশনের চোখ দিয়ে আপনার স্টেপের সাথে সাথে একদম আঠার মতন লেগে থাকবে। আপনার স্টেপ গুলা যেদিকে যাবে তার চোখ মনে হচ্ছে আঠা লাগানো আছে, চোখের মনিটা ওইদিক ওদিক 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 ঘুরবে। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা আপনারা মাথায় রাখবেন। আপনি যদি হাতে একটা স্টেথোস্কোপ ধরলেন, হ্যাঁ, ছোট বাচ্চার ক্ষেত্রে এটা দেখা যায়, যেমন 5 বছর 6 বছর, আপনি একটা স্টেথো ধরলেন, বাচ্চা সুন্দর করে কাপড় হালকা করলো, অথবা যদি জ্যাকেট পরে থাকে চেনটা খুলে এরকম করে দিল, বুকটা ইয়া করলো, ভাবটা এরকম যে যে দেন আমার বুকটা একটু চেক করে দেখেন। এই বিষয়টা মোটামুটি মানে খুব কমন না, এটা ঠিক, কিন্তু অনেক বাচ্চার ক্ষেত্রে আপনি পাবেন। সে ডাক্তারের কাছে আসবে, ডাক্তারের কাছে এসে কিছু হলেই সে বুঝে যায় যে এখন কি হচ্ছে। ঠিক আছে, আমরা কি দেখি, আমরা বেশিরভাগ ক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে দেখি, ধর আপনি টেস্ট করতে চাচ্ছেন, ইস্টামোনিয়াম যদি হতো, হাইসোমাস যদি হতো, বা অন্য কোন মেডিসিন হতো, তো গার্জেন ঠেলে ডাক্তারের কাছে নিয়ে যায়, যাও 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 দেখি দেখি, টেস্ট করো, চেক করো। কিন্তু এই বাচ্চারা কিন্তু তা না, সে নিজে থেকে এসেই, সে অ্যালার্ট, সে অ্যাফেকশনের, সে কিন্তু নিজে থেকে এসেই দেখেন এখানে ধরেন, ওখানে ধরেন, আপনি ওয়েট মেশিনটা ইয়ে করে দিলেন, সে নিজে থেকেই কিন্তু চলে যাবে। সে বুঝে যায় যে আমাকে ওজন মাপার জন্য ওয়েট মেশিনটা ভাঁজ করা ছিল, এটাকে
মেঝার উপরে রাখলো। তো এই ধরনের অ্যালার্টনেস অ্যাফেকশনের ব্যক্তি আপনি কিন্তু খুব সহজেই পাবেন। প্রত্যেকটা চেম্বারেই এদের উপস্থিতি আছে, শুধুমাত্র তাদেরকে শনাক্ত করার মতন বুদ্ধিমত্তা আপনার থাকা দরকার। বড় পেশেন্টদের ক্ষেত্রেও, সিনিয়র অ্যাডাল্ট পার্সনের ক্ষেত্রেও আপনি এরকমটা পাবেন, এরকম আপনি দেখতে পাবেন। কথা বলতে বলতে আপনি উঠে গেছেন, হ্যাঁ, উঠে আপনি পিছনে ঘুরে হয়তো আপনার, আমাদের যেরকম র্যাকের পেছনে বিপি মেশিন রাখা আছে, বিপি মেশিনের কাছে মানে ঘুরে হাত দিতে না হাত দিতে দেখা যাচ্ছে যে অ্যাডাল্ট পেশেন্ট তার হাত গুটিয়ে নিয়েছে, মানে জামার শার্টের ইয়েটাই বন্ধ তুলে নিয়েছে যে এখন মাপেন, হ্যাঁ, মাপার জন্য সে প্রিপারেশন নিয়ে নিচ্ছে। তো এরকম ঘটনা কিন্তু অনেক অনেক ঘটনা আমরা চেম্বারে পাই, যেগুলোর আমরা মোটেই গুরুত্ব দিই না, হ্যাঁ। কিন্তু আজ আমি আপনাদেরকে এটা বলে দিলাম, আমার ধারণা আপনারা এটা ভুলবেন না। এইগুলো আসলে কি রোগ সম্পর্কিত জ্ঞান না, রোগ নিয়ে তো রোগী কথা বলবে, তার ভাবনাটা গুলো বলবে, কিন্তু এই যে অ্যাটিটিউড গুলো করছে, এটা কিন্তু ম্যান ইন ডিজিজে থাকা এই পার্সনের অ্যাটিটিউড, এটাই হচ্ছে তার ভাইটাল ফোর্সের অ্যাটিটিউড। এই অ্যাটিটিউড থেকেই সে বেসিক্যালি এইরকম মানে আচরণগুলা করে, ঠিক আছে। তো এটাই আর কি। আমার মনে হয় আপনারা কিছু কিছু বুঝতে পারছেন। আর আরেকটা কত বাজে? আচ্ছা, আরেকটা ছোট্ট একটা জিনিস নিয়ে একটু আলোচনা করি, তারপরে আজকের ক্লাস শেষ করে ফেলবো। তো আরেকটা উদাহরণ একটু দিই, অনেকগুলো উদাহরণ নিয়ে বলি, আপনার জন্য সুবিধা হবে। তখন আমি সকালে চেম্বার করি মোটামুটি 11টা, 11:30 থেকে 2টার মধ্যে, 2টার পরে আমি উঠে পড়ি, কারণ ওইদিকে আবার 4টার দিকে যেতে হয়, তাড়াহুড়া থাকে। তো চেম্বার ক্লোজ করতেই যাব, না ক্লোজ করব না, আমি ভাবতেছি, আমার কাজ ছিল সেদিন, তো একটা ফোন আসলো। ফোন যিনি করলেন, এই ভদ্র মহিলা, আমার পুরনো পেশেন্ট, ওনার হাজবেন্ড হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর। তো উনি শুধু জিজ্ঞাসা করলেন ফোন দিয়ে যে আমি চেম্বারে আছি কিনা এবং কতক্ষণ পর্যন্ত থাকবো। তো আমি তাকে বললাম যে আমি আজকে 2টা পর্যন্ত আছি। তো আমি কিন্তু আবার তাকে বললাম যে ম্যাডাম, আপনি কিন্তু 2টার আগে আপনাকে আসতে হবে, অ্যাটলিস্ট 10-15 মিনিট আগে আসবেন, আপনাকে দেখে তো আমি ক্লোজ করবো, আমার আজকে কাজ আছে, আমি ঠিক 2টাতে চেম্বার ক্লোজ করব। আর যদি আপনি আসতে না পারেন, মিস করেন, তাহলে আসরের নামাজের পরে আসেন, ধীরে সুস্থে আসেন, তখন আপনাকে দেখে দেওয়া যাবে। তো তিনি বলছে না, আমি এই বেলাতেই আসবো। তো দুপুর 2টা বাজতে চললো, একদম ঘন্টা বেজে গেছে, আমি তো মাথার মধ্যে আছে যে সে আসবে, তো আসতেছে না, আমার একটা বিরক্তিও লাগা শুরু হয়ে গেছে, ধুর, আসলে আসলো, না হলে নাই। আমি ল্যাপটপটা শাটডাউন করে দিলাম, দিয়ে আমার যে জিনিসপত্র ছিল সেগুলো গুছিয়ে নিয়ে চেম্বারের শাটার বন্ধ করে দিয়ে মানে এখন বের হয়ে যাবো আর কি। তো বের হয়ে আমি অলরেডি বাহিরে গেছি, আমার দরজার সামনে একটা পাপোশ ছিল, পাপোশটা একটু ঝেড়ে আমি ভিতরে ঢুকালাম। ঢুকানো মাত্রই দেখতেছি যে মহিলা একদম রিক্সা নিয়ে আমাদের ওর ভিতরে ঢুকে পড়ছে, গলির মধ্যে ঢুকে পড়ছে। বেশিরভাগ মানুষ মেন রোডের রিক্সা রাখে, আর আমারটা একটু গলির মধ্যে সে রিক্সা নিয়ে তাড়াহুড়া করে রিক্সা থেকে নেমে আমার কাছে আসলো, দ্রুত এসে সরাসরি আমার চেম্বার মধ্যে ঢুকে পড়ছে। আর এরকম আচরণ দেখে তো আমার বেশ রাগ হয়ে গেল। আমার মনে হলো 2-4টা কথা শুনাই দিই, আমি কথা শোনাতে মানে আমি পারি, পারি না তা না, আমি মানে খুব ভদ্রভাবে খুব সেরকম কথা শোনাতে পারি। তো আমি শোনার জন্য রেডি হলাম, কিন্তু আমি কিছু বলার আগেই তিনি বলা শুরু করে দিলেন, স্যার, আমার স্বামী আর আমার স্বামী আমাকে আরো দেরি করাতে চাচ্ছিল, সে তো বলছিল যে আমি তোমাকে গাড়িতে করে বাটার মোড়ে নামিয়ে দিয়ে আসবো, তাড়াতাড়ি হবে। কিন্তু আমি তার সাথে 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 তাকে না করে দিয়েছি। আমি তাকে বললাম যে সরি, আমি ডাক্তার সাহেবকে দেরি করাতে পারবো না, হ্যাঁ, তার আজকে কাজ আছে, তিনি আজকে তাড়াতাড়ি চেম্বার বন্ধ করে দিবেন। তাই আমি দ্রুত অটো রিক্সা নিয়ে চলে আসলাম। আমার মেজাজ কিন্তু তার কথা শুনে কিন্তু খারাপ হয়ে আছে, হ্যাঁ। আমার দেরি হয়ে যাচ্ছে, কিন্তু আমি কথা বলতে যাব, তিনি আমাকে কথা বলতেই দিচ্ছেন না। তিনি বলছেন যে আমি তাকে বলে দিয়েছি তোমার গাড়ি নিয়ে তুমি জাহান্নামে যাও, আমি অটো রিক্সাতে করেই এই ভিড় ঠেলে ডাক্তারের কাছে যাব। আমি তার কথা শুনছি, আর তিনি আবার বলছে যে স্যার, আম, আমি জানি যে দুপুর 2টা পার হয়ে গেছে, কিন্তু আমার স্বামীর জন্য যদি আমি দেরি করতাম তাহলে তো আরো দেরি হয়ে যেত।
আমি শুধু আমার কিছু দিতে হবে না, আমার অন্য কোনো কিছু নাই, আমার সবই ঠিক আছে, আপনি আমাকে শুধু নিয়মিত ওষুধটা দেন। এই ওষুধটা দিতে আপনার 2 মিনিট সময় লাগে। সরি আমি আপনার কাছে 2টা মিনিট সময় চেয়ে নিলাম। তো আমি তাকে কোথায় কথা শোনাবো, উল্টা তিনি এমন কথা মানে কর্মকাণ্ড করলেন যে আমি তাকে ওষুধ দিতে বাধ্য হলাম। ঠিক আছে, ওষুধ দিতে বাধ্য হলাম। তো এইটুকু একটু মনে রাখেন।